নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। চন্দ্রাবতীর যখন জ্ঞান ফিরল, তখন ও এক নরম মোলায়েম বিছানায় ছিল। সেখান থেকে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করলো, কিন্তু ব্যথায় কাতরে উঠল। ওর হাত পা দড়ি দিয়ে বাঁধা ছিল। ঘরের সাজসজ্জা দেখে মনে হচ্ছিল এই ঘর কোনো পয়সাওয়ালা রঙিন মেজাজের লোকের। পুরো ঘর প্রদীপের আলোয় ঝলমল করছিল। বিছানার সামনে কিছু খালি চেয়ার ছিল। পাশের একটা টেবিলে সুরা ভর্তি পাত্র রাখা ছিল। এ কোন জায়গা? চন্দ্রাবতী ঘরের মধ্যে চোখ বুলাতে বুলাতে বলল, আমাকে এভাবে কে তুলে এনেছে? তখনই জোরে শব্দ করে দরজা খুলল। ভিতরে কিছু লোক ঢুকলো। চন্দ্রাবতীর নজর সমুদ্রের উপর পড়ল। সে এক হাতে সুরার পেয়ালা নিয়ে নেশায় মত্ত হয়ে ভিতরে ঢুকছিল। চন্দ্রাবতী মনে মনে রেগে গিয়ে বলল, উফ, এই পাজিটা তো হাত ধুয়ে আমার পিছনে লেগে গেছে। একে বাঁচিয়ে রেখে আমি মারাত্মক ভুল করে ফেলেছি। তখনই আমার মেরে ফেলা উচিত ছিল একে। সমুদ্রের নজর যেই চন্দ্রাবতীর দিকে পড়ল, সে হেসে বলল, কেমন আছো অপ্সরা? আমি জানি এখানে আসতে গিয়ে তোমার নরম শরীরে অনেক কষ্ট হয়েছে। এরপর পিছনে আসা সওদাগরদের দিকে ঘুরে বলল, আরে আসুন আসুন, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আরামে বসে এই সুন্দরীর সৌন্দর্য উপভোগ করুন। সকল ধনী ব্যক্তিরা চেয়ারে বসে পড়ল। ওর সৌন্দর্য এমনভাবে দেখছিল যেন ও সৌন্দর্যের দাম দর করা হচ্ছে। চন্দ্রাবতী রেগে গিয়ে ছটফট করছিল। সমুদ্র ওর কাছে এলো আর আস্তে করে এক ঢোক সুরা পান করে খারাপ নজরে চন্দ্রাবতীর সারা শরীর দেখতে লাগলো। ওহ, কি সুন্দর! একে বলে ছাঁচে তৈরি শরীর। প্রতিটা অঙ্গ যেন সঠিক করে বানানো, আর ব্যবহার কি দারুণ! হায়, রেগে গেলে তো আরো সুন্দর লাগে। তোমার নজর তো ছুরির থেকেও ধারালো, মনে হচ্ছে বুকের ভিতরটা চিরে দিয়ে যাবে। নাও নাও, দুঢোক তুমিও পান করো, যাতে তোমার নজর আরো ধারালো হয়ে যায়। একথা বলে সমুদ্র সুরার পেয়ালা চন্দ্রাবতীর মুখে ধরল। চন্দ্রাবতী রাগে চেঁচিয়ে বলল, একবার আমার হাত পা খুলে দে কাপুরুষ, তারপর দেখ কি হাল করি তোর আর তোর এই লোকজনদের। এরপর নিজের সর্বশক্তি দিয়ে দড়ি ছিঁড়ে ফেলার চেষ্টা করতে লাগলো। তা দেখে সমুদ্রের চোখ শয়তানের মতো চমকাতে লাগলো। ও চন্দ্রাবতীর মুখের কাছে আস্তে আস্তে বলল, সুন্দরী মেয়েদের আক্রমণ আমাকে আনন্দ দেয়, কিন্তু সেই আক্রমণ স্বীকার করার মতো ভুল আমি কখনোই করি না। তোর হাত পা খোলা হবে তখনই যখন তোর আর আমার মধ্যে দরদাম হয়ে যাবে। চন্দ্রাবতী ভিতরে ভিতরে চমকে উঠল। কেমন দরদাম? কেমন দরদাম? ও জিজ্ঞাসা করলো। কি চাস তুই? সমুদ্র কঠিন স্বরে বলল, ওই বিষের ওষুধ চাই আমার, যেটা তুই আমাকে খাইয়েছিস। না হলে তোর অবস্থাও আমি খারাপ করে দেব। যাদের তুই বাজারে বিক্রি হতে দেখেছিলি তাদের চেয়েও খারাপ। ওর কথা শেষ হতেই চন্দ্রাবতী হেসে বলল, বিষের ওষুধ তো তোকে আমি কখনোই দেব না। 10 দিনের মধ্যে ছটফট করতে করতে তুই মরে যাবি। কোনো বৈদ্য বা হাকিমের কাছেও এর ওষুধ তুই পাবি না, কারণ ওই বিষ আমি নিজে বানিয়েছি। চন্দ্রাবতীর অহংকার দেখে রাগে ছটফট করতে থাকে সমুদ্র। পেয়ালার মদ চন্দ্রাবতীর মুখে ছুঁড়ে মারে। চন্দ্রাবতী এই অপমান সহ্য করতে পারে না। প্রচন্ড রাগে সে কাঁপতে থাকে। সমুদ্র ঝট করে ওর চুল ধরে ফেলে। দাঁত পিষতে পিষতে বলল, তাহলে এবার তৈরি হয়ে নে।
এই দেখ, তোর শরীরের নিলামির জন্য বড় বড় ধনী ব্যক্তিদের ডেকেছি আমি। সবাই তোর দাম ধরবে আর তারপর তোর শরীরের আনন্দ নেবে। চন্দ্রাবতী আহত বাঘিনীর মতো গর্জে উঠে বলল, আমি তোর রক্ত খেয়ে নেব জানোয়ার, ছেড়ে দে আমাকে। ভালো হবে না বলছি, ভালো হবে না তোর। সমুদ্র ওর অবস্থার মজা নিয়ে ওই সওদাগরদের দিকে তাকিয়ে বলল, চলুন দরদাম শুরু করুন, তবে ঘাবড়াবেন না, এই সুন্দরীকে ভোগ করার সুযোগ সবাই পাবেন। তবে হ্যাঁ, বেশি দাম যে দেবে সেই সবার আগে ওকে পাবে। সওদাগররা সঙ্গে সঙ্গে স্বর্ণমুদ্রায় ভরা থলি সমুদ্রের সামনে রাখতে লাগলো। সমুদ্র এক শয়তানি হাসি হেসে বলল, বাহ বাহ, দারুণ দারুণ, দাম আরো বাড়ান, আরো বাড়ান, আসলে খুবই অমূল্য জিনিস। এই দেখুন ওর শরীরের রূপের ছটা, আমি এক ঝলক দেখাচ্ছি আপনাদের। একথা বলেই সমুদ্র চন্দ্রাবতীর পোশাকে হাত দিয়ে খোলার চেষ্টা করতে লাগলো। চন্দ্রাবতী অসহায়ের মতো চেঁচাতে লাগলো, না, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, তুই জানিস না আমি কে, দাঁড়া, তুই জানিস না আমি কে। আমি জানি তুই কে, আমাদের রাত রঙিন করা সুরা তুই। একথা বলার সঙ্গে সঙ্গে সমুদ্র চন্দ্রাবতীকে এক ঝটকায় জড়িয়ে ধরে বলল, সবার আগে সুযোগ তো আমার পাওয়ার কথা। সমুদ্র নিজের কথা শেষ করেছিল, তখনই একটা বর্ষা ওর পায়ে এসে পড়ল। এক পলকে ওর সব নেশা কেটে গেল। ও নিজের পা ধরে মেঝেতে বসে চেঁচাতে লাগলো। তখনই ঘরের মধ্যে একটা কর্কশ স্বর শোনা গেল, নীচ, বিক্রমগড়ের মহারানীকে তুলে আনার সাহস হয় কি করে তোর? ঘরে উপস্থিত সব সওদাগরদের গলা শুকিয়ে গেল। ওদের সামনে বীরেন্দ্র প্রতাপ ও তার সৈন্যরা দাঁড়িয়েছিল। বীরেন্দ্র প্রতাপ এগিয়ে এসে নিজের পোশাক দিয়ে চন্দ্রাবতীর শরীর ঢাকলো আর তলোয়ার দিয়ে একেবারে সব দড়ি কেটে ফেললো। চন্দ্রাবতী চোখ নিচু হয়ে গেল। বীরেন্দ্র প্রতাপ সমুদ্রের দিকে ঘুরে তাকালো। ও রাগী, রক্তচক্ষু আর রক্তের জন্য তৃষ্ণার্ত তলোয়ার দেখে সমুদ্রের গলা শুকিয়ে গেল। সঙ্গে সঙ্গে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ে তার পায়ে ধরতে লাগলো, ক্ষমা করে দিন মহারাজ, খুব বড় ভুল হয়ে গেছে আমার, আমি জানতাম না কিন্নরের ছদ্মবেশে ইনি মহারানী। কিন্তু বীরেন্দ্র প্রতাপ তো কিছু শোনার অবস্থায় ছিল না। নিজের তলোয়ার তুলে সমুদ্রের গলা কাটতে যাচ্ছিল। তখনই একটা লোক হাঁপাতে হাঁপাতে ঘরের মধ্যে ঢুকে পড়ল আর চেঁচিয়ে বলল, থামুন, থামুন মহারাজ, না মহারাজ না, থামুন, দাঁড়ান, এরকম করবেন না মহারাজ, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন সমুদ্রকে। বীরেন্দ্র প্রতাপ চমকে ঘুরে দেখল, হাত জোড় করে একজন মধ্যবয়স্ক লোক তার কাছে মিনতি করছে, দেওয়ান ধূমকেতু, তুমি এখানে কি করছো? এই লোকটা বীরেন্দ্র প্রতাপের বিশাল বড় রাজ্যের এক ছোটখাটো দেওয়ান ছিল। প্রণাম মহারাজ, যাকে আপনি মারতে যাচ্ছেন ওই অপদার্থ পাজি আমারই ছেলে সমুদ্র, এটা ওরই প্রাসাদ। আমাকে এক্ষুনি এক চাকর বলল ও কোনো এক মেয়েকে তুলে এনেছে। কোনো সাধারণ মেয়ে নয় দেওয়ান, বিক্রমগড়ের মহারানীও। বীরেন্দ্র প্রতাপ রেগে গিয়ে চিৎকার করল। দেওয়ান ধূমকেতু তো ভয়ে কাঠ হয়ে গেল। ও বুঝতে পারল সমুদ্রের কাজের শাস্তি শুধুই মৃত্যুদণ্ড। ওকে বাঁচানোর জন্য ঘরে থাকা একটা লাঠি তুলে নিয়ে সমুদ্রকে খুব মারতে লাগলো ধূমকেতু। অপদার্থ, অসভ্য, এটা কি অনর্থ করেছিস তুই? ও সমুদ্রকে মারতে মারতে বলল, আরে দুষ্ট পাপী, মহারানী মাকে অপহরণ করছিস তুই? চল, 100 বার নাক খত দে মহারানী মার সামনে, না হলে সব হাড় ভেঙে দেবো তোর। সঙ্গে সঙ্গে চন্দ্রাবতীর সামনে মেঝেতে শুয়ে পড়ে নিজের নাক খত দিতে লাগলো সমুদ্র। মহারানী মা, আমাকে ক্ষমা করে দিন, আমি কখনো আপনাকে দেখিনি, তাই চিনতে পারিনি আপনি বিক্রমগড়ের মহারানী মা, তাও আবার কিন্নরের ছদ্মবেশে। আমাকে ক্ষমা করে দিন, আমি 100 বার নয় 1000 বার নাকে খত দিচ্ছি আপনার সামনে। বাবা ছেলের নাটক দেখে বীরেন্দ্র প্রতাপের রাগ শেষ সীমায় পৌঁছে গেল। সে গর্জন করে বলল, থামো ধূমকেতু, থামো,
এইসব তামাশা করে নিজের ছেলেকে বাঁচানোর চেষ্টা করো না। তুমি ভালো করে জানো তোমার ছেলে যা করেছে তার শাস্তি কি। এবার ছেলের কাটা মাথা নিয়ে যাবার জন্য তুমি তৈরি হও। একথা বলার সঙ্গে সঙ্গে বীরেন্দ্র প্রতাপ নিজের তলোয়ার তুলল। হঠাৎই চন্দ্রবতী এগিয়ে এসে বীরেন্দ্র প্রতাপের হাত ধরে নিল। বীরেন্দ্র প্রতাপ তখনই ওর দিকে তাকালো। চন্দ্রবতী শান্ত গলায় বলল, সমুদ্র তো ঠিকই বলছে, আর আপনি নিজেও তো খুব ভালো করে জানেন, ও যদি জানতো আমি বিক্রমগড়ের মহারানী, তাহলে আমার অপহরণ করা তো দূর, আমার ছায়ার আশেপাশেও আসার সাহস হতো না ওর। তাছাড়াও এটা কত বড় লজ্জার কথা, আপনার রাজসভার মন্ত্রী দেওয়ানরাও পর্যন্ত আমাকে চেনেন না, তাহলে সাধারণ নাগরিক কিভাবে চিনবে? এমনকি আপনার এই বাৎসরিক আম নাগরিকদের সঙ্গে দরবার অনুষ্ঠানে আপনার পাটরানীদের নিয়ে যান আপনি, আর মহারানীকে মহলের 4 দেওয়ালের মধ্যে আটকে রাখেন। চন্দ্রবতীর কথা খোঁচা মারছিল বীরেন্দ্র প্রতাপকে, কিন্তু সমুদ্রের উপর রাগ খুব বেশি ছিল। সেই জন্য চন্দ্রবতীকে বকে দিয়ে বলল, তোমার বক্তব্য নিজের জায়গায় ঠিক আছে চন্দ্রবতী, কিন্তু এতে সমুদ্রের অপরাধ কম হয়ে যায় না। সেই জন্য আমি ওকে এক্ষুনি আমার রাজ্য থেকে বিতাড়ন করলাম, আর ওর বাবা ধূমকেতুকে দেওয়ানের পদ থেকে বরখাস্ত করলাম। এ কথা শুনেই রাজার পা ধরে ধূমকেতু আর সমুদ্র দুজনে কান্নাকাটি করতে লাগলো ছিল। কিন্তু বীরেন্দ্র প্রতাপের মন একটুও নরম হলো না। ও সৈনিকদের আদেশ দিল, নিয়ে যাও ওদের এখান থেকে, আর এই সওদাগরদের গ্রেপ্তার করে কারাগারে বন্দী করে রাখো। সঙ্গে সঙ্গে কিছু সৈনিক সমুদ্র ও ধূমকেতুকে ওখান থেকে নিয়ে গেল, আর বাকি সৈনিকরাও অন্যদের গ্রেপ্তার করতে লাগলো। আদেশ দেওয়ার পর বীরেন্দ্র প্রতাপ ঘর থেকে বেরিয়ে গেল, তবে পিছন পিছন চন্দ্রাবতীও চলতে লাগলো, আর গম্ভীর হয়ে জিজ্ঞাসা করলো, আমাদের রাজ্যে কি মেয়ে ও কিন্নরদের নিলামি বন্ধ করতে পারি না আমরা? এর সিদ্ধান্ত আমি রাজপ্রাসাদে পৌঁছানোর পর নেব। বীরেন্দ্র প্রতাপ কঠিন স্বরে জবাব দিল। এরপর বাইরে দাঁড়ানো শাহী পালকির দিকে এগিয়ে গেল। সমস্ত রাস্তায় চন্দ্রাবতী ও বীরেন্দ্র প্রতাপ চুপচাপ ছিল। চন্দ্রাবতী অবাক হয়ে মনে মনে ভাবতে লাগলো, বীরেন্দ্র প্রতাপ এখনো পর্যন্ত প্রশ্ন করলো না তো যে আমি এত রাতে সরাইখানার বাইরে কেন গেছিলাম। আরও অনেক প্রশ্ন ছিল যা চন্দ্রাবতীকে দুশ্চিন্তায় ফেলছিল। ও ভাবছিল, আর কিভাবেই বা জানতে পারল যে আমি সরাইখানায় নেই? তাহলে কি সত্যি বীরেন্দ্র প্রতাপ আজকের রাতে আমার ঘরে এসেছিল? ওখানে তো সোনাল ছিল, ভুলে দেয়নি তো গুপ্তচরের সঙ্গে আমি দেখা করতে এসেছিলাম? যদি বীরেন্দ্র প্রতাপ এ কথা জানতই তাহলে আমাকে নিশ্চয়ই জিজ্ঞাসা করত। কিন্তু এই চুপ করে থাকার কারণ কি? আমার পিছনে কোনো গুপ্তচর লাগিয়ে রাখিনি তো? না হলে আমাকে খুঁজতে খুঁজতে সমুদ্রের প্রাসাদে কি করে পৌঁছলো? ওর ঠিকানা তো আমি জানতামও না, আর সোনালও তো এসব জানে না। তাহলে যখন ওর অস্থিরতা খুব বেড়ে গেল, তখনও বীরেন্দ্রকে জিজ্ঞাসা না করে আর থাকতে পারল না। বলল, আপনি আমাকে কি করে খুঁজে পেলেন? বীরেন্দ্র বলল, এটা তোমার ভুল ধারণা, আমি তোমাকে খুঁজতে বেরোইনি। মনে হয় তুমি ভুলে যাচ্ছ, আমাদের সাধারণ প্রজাদের সঙ্গে সভা শুধু দিনেই হয় না, রাতেও হয়। আর এটা তোমার সৌভাগ্য যে একজন পথিক আমাদেরকে বলেছিল কতগুলো গুন্ডা একটা মেয়েকে অপহরণ করে সমুদ্রের প্রাসাদে নিয়ে গেছে। বাঁচলাম, তার মানে মহারাজের সঙ্গে সোনালের দেখাই হয়নি। কিন্তু চন্দ্রবতী অস্থিরভাবে আবার জিজ্ঞাসা করল, আপনি কি জানতে চান না আমি আবার পুরুষের ছদ্মবেশে এত রাতে বাইরে কেন বেরিয়েছিলাম? না, আমার জানার কোনো ইচ্ছে নেই।
তোমার নিজের মর্জির মালিক তুমি নিজে। যা তোমার মন চায় তুমি তাই করতে পারো। চন্দ্রবতী একথা শুনে অবাক হয়ে ভাবতে লাগলো, আমার প্রতি এই ধরনের কঠোর উদাসীনতা, এ তো মহারাজের জন্য নতুন নয়, কিন্তু আজ যেন একটু বেশি উদাসীন উনি। মনে হচ্ছে ইনি মনে মনে কোনো নতুন মতলব আঁটছেন। না বাবা, আমাকে আরো সাবধান হতে হবে। কিছুক্ষণের মধ্যে প্রভাতের শান্ত সুন্দর আলোয় চারিদিক আলোকিত হয়ে উঠতে লাগলো। পালকি সরাইখানার কাছাকাছি আসতেই চন্দ্রবতীর মোহিনীর কথা মনে পড়ল। আরও মনে মনে হাসতে লাগলো। আর সরাইখানার ভিতরে মোহিনী খুব দুশ্চিন্তায় ছিল। ও সারা রাত ঘুমোতে পারেনি। বীরেন্দ্র আর চন্দ্রবতী দুজনেই সরাইখানা থেকে উধাও ছিল। এ কথা ওকে অসম্ভব কষ্ট দিচ্ছিল। সে রাগে গজগজ করে বলল, চন্দ্রবতী তো খুব চালবাজ মেয়ে, মহারাজকে বশ করে আমার পাত্তাড়ি গুটানোর ব্যবস্থা করছে। আমাকে শুরুতেই এর রাশ টেনে ধরতে হবে, এর সমস্ত অভিসন্ধি ব্যর্থ করে দিতে হবে, যাতে ও দ্বিতীয়বার আমার সঙ্গে কোনো রকম বেয়াদপি না করতে পারে। তখন হঠাৎ সামনে বীরেন্দ্র প্রতাপের পালকি তার চোখে পড়ল। মোহিনী বলল, আমার সন্দেহই সত্যি হলো। মহারাজ কাল আমার সঙ্গে পাহাড়ের উপর ঘুরতে যেতে রাজি হলেন না, কিন্তু সারা রাত এই মূর্খ চন্দ্রাবতীর সঙ্গে মৌজ মস্তি করে এখন ফিরে আসছেন। আমাকে খুব তাড়াতাড়ি কিছু করতে হবে, যাতে মহারাজের মন শুধু আমার দিকেই থাকে। ওদিকে সরাইখানার বাইরে পালকি থেকে নামার সময় চন্দ্রবতীর চোখ পড়ল মোহিনীর উপর। ও মনে মনে একটা নতুন মজা করতে চাইল। ও তাড়াতাড়ি বেহুঁশ হবার নাটক করতে করতে বীরেন্দ্র প্রতাপের কোলে পড়ে গেল। বীরেন্দ্র একেবারেই ঘাবড়ে গেল। চন্দ্রাবতী, চন্দ্রাবতী, হঠাৎ তোমার কি হলো? চন্দ্রাবতীর গাল থপথপিয়ে বলতে লাগলো, কিন্তু চন্দ্রাবতী একেবারে নড়ল না, চলল না। বীরেন্দ্র তাড়াতাড়ি চন্দ্রাবতীকে কোলে তুলে নিয়ে দ্রুত পদে সরাইখানায় ঢুকে পড়ল। বারান্দায় দাঁড়িয়ে মোহিনী সব দেখল। ও সারা শরীরে যেন আগুন লেগে গেল। কি করবে মোহিনী? চন্দ্রাবতী প্রতি বীরেন্দ্র প্রতাপের উদাসীন ক্রোধ কি আসল নাকি নকল, শুধু লোক দেখানো? চন্দ্রাবতী কি নিজের গুপ্তচরদের সঙ্গে দেখা করতে পারবে? কি হবে বীরেন্দ্রের পরবর্তী পদক্ষেপ? জানতে হলে শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনির সঙ্গে চাঁদনি চ্যানেলে।